যাই হোক, একটা সময় নামাজ আছে, তার আগে আমি সংক্ষেপে কয়েকটি কথা বলে আমি আপনাদের এখানে আজকে অংশগ্রহণ করছি। প্রথমেই একটা কথা বলবো যে আজকে সারা পশ্চিমবঙ্গের বুকে আপনারাই সবচেয়ে এগিয়ে থাকা সেই বিধানসভার মানুষ, যারা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে দূরদর্শী এবং সবচেয়ে সাহসী সেই সিদ্ধান্তটা নিয়েছিলেন যে সংযুক্ত মোর্চা থেকে একমাত্র একজন বিধায়কই বিধানসভায় যেতে পেরেছেন, তিনি হলেন নওশাদ সিদ্দিকী। পশ্চিমবঙ্গের 294টা বিধানসভার মধ্যে আপনারা সেই সবচেয়ে বড় সাহসিকতা, সবচেয়ে বড় সংগ্রামটা দেখিয়েছেন। ভাঙড় তাই পশ্চিমবঙ্গের বুকে একটা আলাদা নাম হয়ে আজকে রয়েছে। এর আগে ভাঙড়ের নাম বিভিন্ন কারণে বিভিন্ন জনের মুখে অনেক রকম ভাবে ছড়িয়েছে। কারোর মুখে ছিল ভাঙড় মানে সন্ত্রাস, কারোর কাছে ছিল ভাঙড় মানে রক্তপাত। আজকে আইএসএফ এর নেতৃত্বে, নওশাদ ভাইজানের নেতৃত্বে ভাঙড়ের যে ইতিহাস লেখা হচ্ছে, সেই ইতিহাস রক্তপাতের নয়। এই কিছুক্ষণ আগেই ভাই বললেন যে আপনাদের এই একটা অঞ্চলেই সকাল থেকে এই পর্যন্ত সময় বোধহয় ঘন্টা 3 হয়েছে, কি 3.5 ঘন্টা হয়েছে, এর মধ্যে অলরেডি 400 জন রক্ত দিয়ে ফেলেছেন। তাই রক্তপাতের যে ভাঙড় ছিল, সেই ভাঙড়ের চরিত্র বদলে দিয়েছেন নওশাদ ভাইজান। ভাঙড় আজকে রক্ত দিচ্ছে, রক্তদানের ইতিহাস লেখা হচ্ছে এই ভাঙড় থেকে। আজকের এই রক্তদান শিবির থেকে আমি খুব বেশি রাজনৈতিক কথায় যাব না। এর আগে লক্ষ্মীদা অনেকগুলো কথা বলেছেন, আমি খুব ছোট্ট করে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা প্রয়োজন বলে মনে করি। দেখুন, আজকে এই যে রক্তদান শিবিরের আয়োজন আপনারা করেছেন, এই আয়োজনটা, এই দায়িত্ববোধটা এই দেশের প্রত্যেক নাগরিকের একটা সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। আমরা জানি রক্ত টাকা দিয়ে কিনলে আসে না, রক্ত কোনো কারখানায় তৈরি করা যায় না, রক্ত একমাত্র মানুষের শরীর থেকেই পাওয়া যায় এবং সেটা অন্যের শরীরে প্রবেশ করে। সেই রক্তের ধর্ম দেখা হয় না, বর্ণ দেখা হয় না, রং দেখা হয় না, কিন্তু রক্ত হলো মানুষের চিকিৎসার, অর্থাৎ আমাদের স্বাস্থ্য পরিকাঠামোর অত্যন্ত জরুরি একটি উপাদান। এই দেশের প্রত্যেক মানুষ চিকিৎসার সময় তারা যাতে উপযুক্ত পরিমাণ রক্ত পান, উপযুক্ত গ্রুপের রক্ত পান, সেইটা দেখভাল করার দায়িত্ব এই দেশের সরকারের, এই রাজ্যের সরকারের। এই রাজ্যের প্রত্যেক মানুষের চিকিৎসার দায়িত্ব তারা যাতে সুস্থভাবে একটা পরিবেশে জীবনযাপন করতে পারেন, অসুখ বিসুখ হলে হাসপাতালে চিকিৎসা পান, তা সেটা দেখার দায়িত্ব সরকারের। কিন্তু সরকারকে আমরা কি করতে দেখছি? আমরা যদি স্বাস্থ্য পরিকাঠামোর দিকে তাকাই তাহলে দেখতে পাবো পশ্চিমবঙ্গে আজকে প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেক বাড়িতে বাড়িতে স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করা হয়েছে। কি দেওয়া হচ্ছে এই স্বাস্থ্য সাথী কার্ডে? বাড়ির মহিলাদের নামে স্বাস্থ্য সাথী কার্ড করা হয়েছে। এই স্বাস্থ্য সাথী কার্ড কি বলছে? স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে আপনারা যদি কেউ অসুস্থ হন, কোনো বেসরকারি নার্সিং হোমে চিকিৎসা করাতে যান, তাহলে নার্সিং হোমের যে বিলটা হচ্ছে সেই বিল মেটাবে রাজ্য সরকার। আচ্ছা, এটা তো আমরা প্রত্যেক দিনের অভিজ্ঞতা থেকে জানি যে একটা চিকিৎসার জন্য যদি হাসপাতালে 1000 টাকা খরচ হয়, সেই একই চিকিৎসা নার্সিং হোমে গেলে বিল হবে 10,000 টাকা। জানি না এই কথা? প্রত্যেকেই আমরা জানি হাসপাতাল, প্রাইভেট হসপিটাল মানেই, নার্সিং হোম মানেই সেখানে মানুষের টাকা লুট করার একটা চক্রান্ত। তাহলে এবার বলুন যে এই যে রাজ্য সরকার প্রত্যেক একজন পেশেন্ট পিছু যে এত এত টাকার পরিমাণ বিল প্রাইভেট নার্সিং হোমের মালিকদের পকেটে ভরছে, ওই পরিমাণ টাকা যদি রাজ্য সরকার প্রাইভেট নার্সিং হোমের মালিকদেরকে না দিয়ে যদি সরকারি হাসপাতালে খরচ করত, তাহলে কি সরকারি হাসপাতালগুলোর আজকে এই অবস্থা থাকতো? তাহলে কি সরকারি হাসপাতালে বেড না পেয়ে কাউকে এই হসপিটাল থেকে ওই হসপিটালে ছুটতে হতো? আমরা প্রত্যেকটি জায়গায় দেখেছি, আমরা দেগঙ্গায় দেখেছি, হাড়োয়ায় দেখেছি, সেখানে ব্লক হাসপাতালে যা পরিস্থিতি, একটু সামান্য কিছু বেশি কিছু হলেই তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় প্রথমে ওদিকে হচ্ছে আপনার বারাসাত হসপিটাল, আর একটু বেশি হলে আরজি কর। আপনাদের এখানেও বোধহয় সেই একই অবস্থা হবে, যে সাধারণ ব্লক হাসপাতালে মানুষের ন্যূনতম যে চিকিৎসা পাওয়া সম্ভব সেই ব্যবস্থা নেই। কেন ব্যবস্থা নেই? আইন বলছে যে প্রত্যেকটি ব্লক হাসপাতালে
সর্বক্ষণের জন্য 24 ঘন্টা 4 জন স্পেশালিস্ট ডাক্তার থাকার কথা, কিন্তু আমরা বাস্তবে দেখি কি হাসপাতালে একজনের বেশি ডাক্তার পাওয়া যায় না, এবং তার পক্ষে এত পরিমাণ রোগীকে পরিষেবা দেওয়া সম্ভব হয় না, এবং হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি নেই, হসপিটালের বেড নেই, ওষুধপত্রের কথা ছেড়েই দিন। তাহলে এত এত গ্রাম বাংলার মানুষ যদি অসুস্থ হয়ে সবাইকে যদি কলকাতা ছুটতে হয়, তাহলে কলকাতার হাসপাতাল কি সম্ভব তাদেরকে চিকিৎসা পরিষেবা দেওয়া? কখনো সম্ভব নয়। সেই জন্যই আমরা দেখছি একের পর এক মানুষ কলকাতার, কেউ পিজি থেকে ক্যালকাটা মেডিকেল কলেজ, কাউকে এনআরএস থেকে আরজি কর, দুয়ারে দুয়ারে ঘুরতে হচ্ছে এবং তাদের চিকিৎসার অভাবে মানুষের প্রাণ যাচ্ছে। এই হচ্ছে আমাদের রাজ্যের সরকারি ব্যবস্থা। অথচ সরকার কিন্তু স্বাস্থ্যের পেছনে প্রচুর খরচা করছে। সেই টাকাগুলো যাচ্ছে কোথায়? প্রাইভেট নার্সিংহোমদের মালিকদের পকেটে। আমরা শিক্ষা ব্যবস্থার দিকে দেখি, তারা এই তো সামনে একটা স্কুল রয়েছে, আজকে প্রত্যেকটি স্কুলে আপনারা খবর নেন সেখানে কজন শিক্ষক রয়েছেন। একটু আগে এখানে ছিলেন, বেরিয়ে গেলেন মোহন মান্ডি, আপনাদের প্রোগ্রামে এসেছিলেন, উনি এসএসসি পরীক্ষার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। এইরকম আমাদের রাজ্যে লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে, তারা চাকরির অভাবে আজ 12 বছর 13 বছর ধরে অপেক্ষা করছে, কোনো পরীক্ষা হচ্ছে না। তার ফলাফল কি হচ্ছে? তার ফলাফলে দেখা যাচ্ছে সরকারি স্কুলগুলোতে শিক্ষক নেই। আমি কালকে হাতিশালার একটা স্কুলে খবর নিচ্ছিলাম, কথা বলছিলাম, হাতিশালা প্রাইমারি স্কুল, সেখানে একটা 550টা বাচ্চা আছে। 550 বাচ্চার জন্য সেখানে শিক্ষক আছেন মাত্র 6 জন। এবার আপনারাই বলেন, 6 জন টিচারের পক্ষে কি 550 বাচ্চাকে পড়ানো সম্ভব? তারা কি করবে? তারা হচ্ছে বাচ্চারা স্কুলে ঢুকছে আর বেরোচ্ছে, লেখাপড়া হচ্ছে না। এই করে করে এই বছর 2023 সালে সরকারি রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গের বুকে 8000 স্কুল বন্ধ হয়ে গেছে। কোথাও শিক্ষক আছে, স্কুলের বিল্ডিং নেই, কোথাও বিল্ডিং আছে, শিক্ষক নেই, কোথাও স্কুলে মিড ডে মিলে রান্না করার ব্যবস্থা নেই। মিড ডে মিলের কথাই যদি আসি, এই আমাদের রাজ্যের প্রত্যেকটি বাচ্চা যখন স্কুলে পড়ছে ক্লাস 8 পর্যন্ত, ভালো পুষ্টিকর খাবার মিড ডে মিলে পাওয়া তাদের অধিকার। এই আমার সামনে যে ভাইয়েরা বসে আছে, বাচ্চারা আছে, তারা তো স্কুলে যায়, আপনারা তো জানেন, গার্জেন হিসেবে জিজ্ঞেস করে দেখেন তারা কি খাবার পায়, সরকার ক টাকা দেয় তার পেছনে। একটা বাচ্চার জন্য 5 টাকা 45 পয়সা। আজকে ডিমের দাম কত? 7 টাকার নিচে কোনো ডিম হয় না। তাহলে সরকার একটা বাচ্চার জন্য যে 5 টাকা 45 পয়সা বরাদ্দ করছে, সেই টাকা দিয়ে কি খাবার দেওয়া সম্ভব? নাম দিয়ে রেখেছে মিড ডে মিল, কেন্দ্র সরকার আবার তার নাম বদলে করেছে পিএম পোষণ। নাম তো অনেক কিছু হয়, কিন্তু নামে কি কাজ হয়? আজকে দেখা যাচ্ছে যে স্কুলে বাচ্চারা মিড ডে মিলের খাবার পাচ্ছে না। এই বছর যখন পঞ্চায়েত ভোট ঘোষণা হচ্ছে, আইসিডিএস স্কুল, অঙ্গনওয়াড়ি স্কুল, জুন জুলাই আগস্ট এই 3 মাস জুড়ে রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি স্কুলে বাচ্চাদের খাবারের টাকা দেয়নি। আপনারা খবর নিয়ে দেখেন, সেখানে 0 থেকে 6 পর্যন্ত যে বয়সী বাচ্চারা, একদম ছোট বাচ্চারা এবং গর্ভবতী মায়েরা, তাদের পুষ্টির জন্য সরকার থেকে যে ডিম এবং সবজি পাওয়ার কথা, সেই টাকা সরকার বন্ধ করে দিয়েছিল। এখন এই যে স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে সরকারের যে দৃষ্টিভঙ্গি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে তার লড়াই করছে। আমরা দেখছি কি কেন্দ্র সরকারে বিজেপি সরকার, সে এক সাম্প্রদায়িক রাজনীতি করছে। সামনে জানুয়ারি মাসে বাবরি মসজিদকে ভেঙে দিয়ে, এক ঐতিহাসিক বাবরি মসজিদকে ভেঙে দিয়ে আজকে সেখানে নির্লজ্জ হবে অযোধ্যার রাম মন্দির তৈরি হবে। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার বলছে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছে। পশ্চিমবঙ্গ সরকার কি করছে? তৃণমূল সরকার কি করছে? তৃণমূল সরকার দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করছে। একই কায়দায় সরকারি টাকায় আজকে জগন্নাথের মন্দির তৈরি হচ্ছে। সরকারের টাকা মানে আমার এবং আপনাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা। তাহলে ট্যাক্সের টাকা দিয়ে মন্দির বানানোর জন্য আমরা ট্যাক্সের টাকা দিই না, পুরোহিত ভাতা দেওয়ার জন্য ট্যাক্সের টাকা দেওয়া হয় না। আমরা সরকারকে ট্যাক্স দিই যাতে সরকার একজন নাগরিকের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন, স্বাস্থ্য পরিকাঠামো প্রয়োজন, শিক্ষা ব্যবস্থা প্রয়োজন, রাস্তা প্রয়োজন, বাড়িতে জল প্রয়োজন, মানুষের দুবেলা পেট ভরে খাবার প্রয়োজন, তার ব্যবস্থা করা, মন্দির মসজিদ তৈরি করা সরকারের কাজ নয়। আজকে আমরা দেখতে পাচ্ছি বিজেপি একদিকে এক সাম্প্রদায়িক রাজনীতি করছে এবং তৃণমূল সরকার তার সমালোচনা করে প্রতিটা মুহূর্তে ঠিক একই সাম্প্রদায়িক রাজনীতি উল্টো দিকে করছে। আজকে আরএসএস এর জায়গা পশ্চিমবঙ্গে করে দিয়েছে বিজেপি নয়, আরএসএস এর জায়গা পশ্চিমবঙ্গে করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, অন্য কেউ নয়। আমরা কিছুদিন আগে দেখলাম কি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গলায় মালা দিচ্ছেন
ফিরহাদ হাকিম, যে শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলা ভাগ করার রূপকার, যিনি আজকে যে এপার বাংলা ওপার বাংলার যে সমস্যা হয়ে রয়েছে, এই যে বাংলাকে ভেঙে দুটুকরো করে দেওয়া হলো, বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো আমাদের দেশ থেকে, এইটা যার হাত দিয়ে হয়েছিল তিনি হলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি বিজেপির আরএসএস এর মতাদর্শগত গুরুদেব। আজকে তার গলায় মালা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তাহলে তৃণমূল কংগ্রেস কোন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাজনীতি করছে? তৃণমূল কংগ্রেস এটা করছে এনআরসির ভয় দেখিয়ে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষের ভোট করানোর চেষ্টা করছে। যদি তৃণমূল কংগ্রেস সত্যি এনআরসির বিরোধিতা করত, যদি তৃণমূল কংগ্রেস সত্যি সাম্প্রদায়িকতার বিরোধিতা করত, তাহলে পশ্চিমবঙ্গে এনপিআর এর কাজ তৃণমূল শুরু করত না। পশ্চিমবঙ্গে এনআরসির যে প্রথম ধাপ এনপিআর, যেখান থেকে কাগজ নেওয়া হয়েছে, সেই প্রত্যেকটি কাজ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের মাধ্যমে, অন্য কারোর মাধ্যমে নয়। আজকে এই লোকসভা নির্বাচনের আগে আমরা দেখছি গত পরশুদিন লোকসভা থেকে বিজেপি বলছি না, রাজ্যসভার স্পিকার তিনি একের পর এক সাংসদদেরকে বরখাস্ত করছেন, বাদ দিয়ে দিচ্ছেন, বিরোধী সমস্ত সাংসদদেরকে বসিয়ে দিচ্ছেন। তার বিরুদ্ধে নিশ্চয়ই খারাপ কাজ করছেন, তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে সমালোচনা হচ্ছে। কিন্তু তৃণমূল কি করছে? তৃণমূল তো তার বিরোধিতা নিশ্চয়ই করছে, কিন্তু তৃণমূল সরকার তার বিধানসভায় কি করেছে? এই তৃণমূল সরকার অন্যায়ভাবে এই রাজ্যের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ৪২ দিন ধরে জেল খাটিয়েছে, সেই ইতিহাস আমরা ভুলে যাইনি। ব্রিটিশ সরকারের, ইংরেজদের এই সাহস হয়নি যে তারা একজন পীরজাদাকে জেল খাটাবে। তৃণমূল কংগ্রেস সেটা করে দেখিয়েছে এবং পশ্চিমবঙ্গের মানুষ তার জবাবও দিয়েছে। তৃণমূল ভেবেছিল ৪২ দিন নওশাদ সিদ্দিকীকে জেলে আটকে রাখলে আইএসএফ পার্টিটা বোধহয় ভেঙে যাবে। আমি আপনাদের একটা ছোট কথা বলি, ওই সময় ভাইজানের সঙ্গে জেলে ছিলেন আমাদের আরো অনেক নেতৃত্বরা। রাজ্য কমিটির আরেক নেতৃত্ব শাওন দাস, আপনারা হয়তো দেখেছেন অনেকেই তাকে। শাওনের কাছ থেকে শুনেছি নওশাদ ভাইজান ওই ৪২ দিন যখন জেলে ছিলেন, তিনি একবারের জন্য ভাবেননি যে আমার গায়ের পোশাকটা নোংরা হয়ে গেছে, আমাকে বাইরে গেলে দেখতে কেমন লাগবে, আমার খাওয়া হচ্ছে না, খাবার কি করে পাবো, এই সমস্ত কিচ্ছু ভাবেননি। তিনি খাওয়া দাওয়া, নিজের জামা কাপড়, ঘুম সমস্ত কিছু ছেড়ে দিয়েছিলেন। তিনি শুধু জেলে থেকে একটাই কথা ভেবে গেছিলেন যে আমার সংগঠনটা কিভাবে টিকবে, আমার পার্টি কিভাবে বাঁচবে, আমার আইএসএফ এর যে নেতৃত্বরা রয়েছে, যে কর্মীরা রয়েছে, তারা কিভাবে ভালোভাবে বেঁচে থাকবে, ভালোভাবে টিকে থাকবে এবং লড়াই করবে। আজকে আইএসএফ এমন একটা পার্টি যার কর্মীরা প্রতিদিন জেল খাটছেন। ভাঙড় তার মধ্যে সবচেয়ে বড় নিদর্শন। ভাঙড়ের মানুষ একের পর এক জেল খেটেছেন। এই ভাঙড়েই 6 মাস হলো বিধানসভা ভোটে জেতার পরেও একজন বিধায়ক প্রবেশ করতে পারেননি। সেই সমস্ত কিছুর জবাব আগামী দিনে ভাঙড় দেবে। শুধু ভাঙড় কেন, সারা পশ্চিমবঙ্গ দেবে। কিন্তু এটুকু বলতে পারি যে আইএসএফ এর নেতৃত্বে এই যে লড়াই শুরু হয়েছে, আইএসএফ এর নেতৃত্বে এই যে লড়াই শুরু হয়েছে, সেইটা আজকে শুধু ভাঙড় বা উত্তর দক্ষিণ 24 পরগনার মধ্যে সীমাবদ্ধ নেই। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জায়গায় আজকে আইএসএফ এর এই লড়াইয়ের কথা ছড়িয়ে পড়েছে। কিছুদিন আগে এই গত 15 তারিখে চা বাগান নিয়ে একটি প্রোগ্রাম আইএসএফ এর উদ্যোগে হয়েছিল। সেখানে চা বাগানের শ্রমিকরা এসেছিলেন। আইএসএফ চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন করছে। সেখানে বহু আদিবাসী সংগঠন রয়েছে, আদিবাসী শ্রমিকরা রয়েছেন, যারা জানিয়েছেন যে তারা আইএসএফ এর এই নওশাদ সিদ্দিকীর যে সাপোর্ট, সেই সাপোর্ট পেয়ে আরো অনেক বেশি লড়াই করবেন। কিছুদিন আগে আমরা দেখলাম দিনাজপুরের চোপড়ার চা বাগানের কথা। সেইখানে তৃণমূল কংগ্রেস, এই রাজ্য সরকার কিছু গুন্ডা লেলিয়ে দিয়ে আদিবাসীদের উপর জঘন্য অত্যাচার করেছিল, তাদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছিল। সেইখানে ছুটে গেছিলেন নওশাদ সিদ্দিকী। তাই এইভাবে সারা বাংলা জুড়েই আজকে আইএসএফ এর নেতৃত্বে যে লড়াই, সেই লড়াইয়ে একটাই কথা বারবার প্রতিফলিত হচ্ছে যে আইএসএফ এর লড়াইটা কোনো নিছক ক্ষমতা দখলের লড়াই নয়। আইএসএফ এর লড়াইটা সমাজ পরিবর্তনের লড়াই। আজকে একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি, তারা যে লড়াই করছে সেটা সম্পূর্ণভাবে ক্ষমতা দখলের লড়াই। তারা ক্ষমতা দখলের জন্য যা খুশি তাই বলছে এবং মানুষকে বোকা বানাচ্ছে। আজকে 100 দিনের, এটা ভাবতে অবাক লাগে এবং দেখলে হাসি পায় যে 100 দিনের কাজের অধিকারের দাবিতে কে লড়াই করছে?
100 দিনের কাজের দাবিতে নাকি লড়াই করছে তৃণমূল কংগ্রেস। যারা 100 দিনের কাজের টাকা চুরি করে করে 100 দিনের কাজটাকে বন্ধ করে দিল পশ্চিমবঙ্গে, তারা করছে 100 দিনের কাজের দাবিতে লড়াই। যারা গরিব মানুষের 100 দিনের কাজের শ্রমিকদের টাকা, তাদের শ্রমের দাম চুরি করেছে, যারা 100 দিনের একটা রাস্তা তৈরি হওয়ার কথা ছিল সেই রাস্তার বালি তার সেখানকার পাথরের টাকা চুরি করেছে, যারা জব কার্ডের টাকা চুরি করেছে, তারা আজকে 100 দিনের কাজের টাকার দাবিতে আন্দোলন করছে। এটা পরিষ্কার করে আজকে বলতে হবে যে পশ্চিমবঙ্গে বিজেপির যে ভিত্তি তৈরি হয়েছে সেই ভিত্তি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কেউ নয়। পশ্চিমবঙ্গে যারা বিজেপিকে সমর্থন করেছেন, যারা ভোট দিয়েছেন, তার অধিকাংশই বিজেপিকে ভালোবেসে ভোট দেননি, তার অধিকাংশই ভোট দিয়েছেন তৃণমূলের ওপর রাগ থেকে। তৃণমূলের যে দুর্নীতি, তৃণমূলের রেশন মানুষের খাবার চুরি করেছে। ভাবতে পারেন আজকে লকডাউনের সময় যে অতিরিক্ত পরিমাণ রেশন বরাদ্দ করা হয়েছিল, লকডাউনের সময় যখন শ্রমিকরা চেন্নাই থেকে মুম্বাই থেকে পায়ে হেঁটে পশ্চিমবঙ্গে ফিরছে, এই দিনও আমাদের দেখতে হয়েছে। রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, তাদেরকে ট্রেনে চাপা দিয়ে মেরে দেওয়া হয়েছে, এও আমরা চোখের সামনে দেখেছি। সেই সময় মানুষের খাবারের জন্য যে অতিরিক্ত পরিমাণ চাল, ডাল, চিনি এগুলো বরাদ্দ করা হয়েছিল, সেই টাকা চুরি করেছিল তৃণমূল। সেই টাকা চুরি করেছিল বলে আজকে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে, অন্য কোনো কারণে নয়। তাহলে যারা মানুষের ওই লকডাউনের সময় খাবারের টাকা চুরি করতে পারে, যারা মানুষের লকডাউনের সময় যখন কাজ নেই হাতে তখন 100 দিনের টাকা চুরি করতে পারে, তারা জেলে থাকবে নাকি 100 দিনে কাজের শ্রমিকরা জেলে থাকবে? আইএসএফ জেলে থাকবে? আইএসএফ এর কর্মীদের 88 জন কর্মীকে তারা জেলে ভরেছে এবং 42 দিনের লড়াই প্রমাণ করে দিয়েছে যে আইএসএফ এর লড়াই কত দূর অব্দি আছে। নওশাদ ভাই বলেছেন 42 দিন কেন, প্রয়োজনে 42টা বছর জেলে থাকবো, তবু সমাজ পরিবর্তনের জন্য যে আমি রাস্তায় নেমেছি সেইখান থেকে এক চুল সরবো না, কার কি করার আছে করে নিক। আজকে নওশাদ সিদ্দিকের নেতৃত্বে আইএসএফ এর প্রত্যেক নেতৃত্ব, সমস্ত কর্মীরা এই লড়াই আমাদের রাজ্যের কোনায় কোনায় দিচ্ছেন। এই ভাঙড়ে নমিনেশন সাবমিট করা নিয়ে যে সন্ত্রাস হয়েছে সেটা সারা পশ্চিমবঙ্গ দেখেছে। হ্যাঁ, হয়তো নমিনেশন জমা করা যায়নি, কিন্তু শুধুমাত্র নমিনেশন জমা করে আর ছাপ্পা করে ভোটে জেতা যায় না। ভোটে জেতা গেলেও মানুষের মন জেতা যায় না। আজকে মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে আইএসএফ। হতে পারে শাসক দলের মেম্বাররা রয়েছেন, তারা হয়তো এখনো বিডিও অফিস থেকে শুরু করে পঞ্চায়েত অফিসে দাপিয়ে বেড়াচ্ছেন, কিন্তু এটা জেনে রাখুন যে আইএসএফ যে অধিকারের লড়াইটা লড়তে শুরু করেছে, ওই অধিকারের লড়াই ওই পঞ্চায়েতে অফিসের প্রত্যেকটা ইটের দাম আমরা বুঝে নেব, এই ক্ষমতা আইএসএফ রাখে। আইএসএফ এর নেতৃত্বে যেখানে যেখানে আমরা বোর্ড গঠন করেছি, প্রত্যেকটা জায়গাতে যেখানে রাস্তার কাজ হচ্ছে, শিডিউল মেনে যদি রাস্তার কাজ না হয় আমাদের কর্মীরা কাজ বন্ধ করে দিচ্ছে। দেখতে যাইছে শিডিউল কোথায়, যদি শিডিউল না দেখায় আরটিআই করে দেওয়া হচ্ছে। আজকে এই সমস্ত অস্ত্রগুলো আজকে আইএসএফ এর কর্মীদের হাতে আছে। এতদিন ধরে কিছু না জেনে শাসক দলেরা একতরফা ভাবে যে মানুষকে বোকা বানিয়ে গেছে, সেই দিনগুলো আজকে শেষ হতে চলেছে। 100 দিনের কাজের আইন সম্পর্কে মানুষকে তো বোকা বানানো হয়েছিল। 100 দিনের কাজ নিয়ে যদি তৃণমূল আজকে এতদিন ধরে মানুষকে জানাতেন যে আপনাদের এই অধিকার আছে, তাহলে কোনোদিন 100 দিনের টাকা চুরি হতো না। 100 দিনের কাজের আইন কি বলছে? 100 দিনের কাজের আইন 2006 সালে যখন পাশ হলো, তখন বলা হলো কি, আইনে লেখা আছে পরিষ্কারভাবে এই কথাগুলো, যে গ্রাম পঞ্চায়েত এলাকায় যারা বসবাস করেন তাদের প্রত্যেকের বছরে 100 দিন কাজ পাওয়া আইনত অধিকার। যে কোনো মানুষের, আমি আপনি যে কেউ, আমাকে শুধুমাত্র পঞ্চায়েত এলাকায় বসবাস করতে হবে, তাহলে বছরের যে কোনো 100 দিন আমি কাজ পেতে পারি। এবং কোন 100 দিন কাজ পাবো সেটা সুপারভাইজার ঠিক করে দেবে না, সেটা পঞ্চায়েত মেম্বার ঠিক করে দেবে না, সেটা ঠিক করব আমি নিজে। যারা চাষের কাজ করেন সবার কম বেশি সারা বছর চাষের কাজ কারোর থাকে না, বছরে 3-4 মাস চাষের কাজ বন্ধ থাকে। তাহলে যখন হাতে কাজ নেই সেই সময় আপনি কাজের আবেদন করতে পারেন। যদি আপনি আবেদন করেন তাহলে তার 15 দিনের মধ্যে কাজ পাওয়াটা আপনার আইনত অধিকার। যদি পঞ্চায়েত আপনাকে কাজ দিতে না পারে তাহলে আপনি বাড়ি বসে বেকার ভাতা পাবেন। 15 দিনের পর থেকে 16তম দিন থেকে আপনাকে বাড়ি বসে বেকার ভাতা দেওয়া হবে। এটা আমি বলছি না, এটা আইনে লেখা আছে। আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের পক্ষ থেকে এই প্রচারটা বাড়ি বাড়ি গিয়ে করেছে, কাউকে জানিয়েছে যে তোমরা 100 দিনের কাজে অ্যাপ্লাই করো?
হয়নি। একই রকম ভাবে জব কার্ডের কথা, আমরা গ্রামের দিকে দেখি বহু বাড়িতে জব কার্ড নেই। কাউকে জিজ্ঞেস করলে বলেন ও জব কার্ড দিচ্ছে না। আরে দিচ্ছে না কে? কে দেবে না? কার্ড দেওয়ার ক্ষমতা আছে। জব কার্ডের ক্ষেত্রেও একই নিয়ম, যে আমার যদি জব কার্ডের প্রয়োজন পড়ে, দরকার হয়, আমি যদি আজকে জব কার্ডের জন্য আবেদন করি, তাহলে আমার পরিবার আজ থেকে 15 দিনের মধ্যে বাড়িতে বসে জব কার্ড পাবে। এটা পঞ্চায়েতের এই আইনে লেখা আছে। সরকার দিতে বাধ্য। যদি সরকার দিতে না পারে, আপনি যদি উল্টো দিকে একটা কমপ্লেন করেন, তাহলে ওদের ফাইন হবে। বিডিওর টাকা থেকে কাটা যাবে মাইনে। বিডিওর যে মাইনের টাকা, সেখান থেকে ওই মজুরির টাকাটা কাটা যাবে। এটা আইনে রয়েছে। এখন এই আইনগুলো সম্পর্কে মানুষকে না জানিয়ে অন্ধকারে রেখেই চুরি করা হয়েছে। চুরি কখনো আলোর সামনে হয় না। আপনাদের যদি আপনাদের কেন, আমাদের এই পশ্চিমবঙ্গের আমরা সার্ভে করে দেখেছি, বহু জায়গায়, কোচবিহারে দেখেছি, আলিপুরদুয়ারে গেছি, মালদাতে দেখেছি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, এই প্রত্যেকটা জেলাতে আমরা সার্ভে করে দেখেছি। একজনও মানুষকে আমরা পাইনি যারা 100 দিনের কাজের আইন সম্পর্কে সম্পূর্ণভাবে জানেন। এমন বহু জায়গা দেখেছি যেখানে গ্রাম পঞ্চায়েত মেম্বার তিনিও জানেন না যে 100 দিনের কাজের আইনটা কি বলছে। এখন এই না জানার ফলে দীর্ঘদিন ধরে যেটা হয়েছে, 100 দিনের কাজটা অধিকার থেকে বদলে গিয়ে হয়ে গেছে ভিক্ষা। যখন সুপারভাইজার দেবে তখন কাজ পাবো। এই ভিক্ষা চাইতে চাইতে আজকে যেটা হয়েছে, এটা ওদের একচেটিয়া হয়ে গেছে, টাকা লুট হয়েছে। এবং সেই টাকা লুট হওয়ার পরিণাম কি? পশ্চিমবঙ্গে 2 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ। এই ভিক্ষার রাজনীতি চারিদিকে চলছে। আজকে আমার এখানে যারা দিদিরা রয়েছেন, ওনারা জানবেন, পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করা হয়েছে। আচ্ছা, নামটা, প্রথম প্রশ্ন আসবে, নামটা কেন লক্ষ্মীর ভান্ডার? নামটা লক্ষ্মীর ভান্ডার কেন? বলছে সরকার, তো বলছে মা হিসেবে দেওয়া হচ্ছে, মায়েদেরকে দেওয়া হচ্ছে। তাহলে নামটা মাতৃ ভান্ডার হতে পারত। মা মাটি মানুষ তো এত বলে, লক্ষ্মীর ভান্ডার কেন? লক্ষ্মী তো একটা নির্দিষ্ট ধর্মের দেবতার নাম। তাহলে ধর্মীয় কোনো এক দেবতার নামে কেন একটা সরকারি প্রকল্প চালু হবে? তুমি কি অন্য কোনো ধর্মের নামে করেছো? কোনো ধর্মের নামে তুমি করবে কেন? সরকারের টাকা মানে পাবলিকের টাকা, এবং সরকার ধর্মনিরপেক্ষ সরকার হতে হবে, কারণ আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ। সেইখানে কোনো ধর্মের নামে কোনো সরকারি প্রকল্পের নাম করা যায় না। এবং তারপরে লক্ষ্মীর ভান্ডার কি বলছে? লক্ষ্মীর ভান্ডার বলছে মায়েদেরকে প্রতি মাসে মাসে 500 টাকা দেবে। এই 500 টাকা দেওয়ার জন্য টাকার সঙ্গে যে অপমানটা তাদের দেওয়া হচ্ছে, তার দামটা কে দেবে? ওই দুয়ারে সরকারের লাইনে দাঁড়িয়ে, এবং যখন লক্ষ্মীর ভান্ডার চালু হয়েছিল তখন পঞ্চায়েত অফিসের সামনে লাইনে দাঁড়িয়ে যে অপমানিত তাদের হতে হয়েছিল, ওই লাইনে দাঁড়িয়ে কোনো ইজ্জত নেই, যেন সে ভিক্ষা চাইতে যাচ্ছে সরকারের কাছে, সরকার যেন তাদেরকে দয়া করে দিচ্ছে। তাকে কি বলা হয়েছিল যে আপনি বাড়িতে বসে থাকেন, আপনাকে কোথাও যেতে হবে না, এটা আপনার অধিকার, আপনাকে বাড়িতে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে? বলা হয়নি। তাকে লাইনে দাঁড় করানো হয়েছিল, এবং তাকে একটা অপমানের সঙ্গে, একটা ভিক্ষার সঙ্গে দেওয়া হয়েছিল লক্ষ্মীর ভান্ডার ওই 500 টাকাটা। তা আমরা দেখছি বিভিন্ন জায়গাতে একদিকে স্বাস্থ্য পরিষেবা ভাঙছে, স্বাস্থ্যের বেসরকারীকরণ হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা প্রাইভেট কোম্পানির মালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমরা শিক্ষা ব্যবস্থা দেখছি, সরকারি স্কুলগুলো আস্তে আস্তে বন্ধ হচ্ছে, সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়ে তৈরি হচ্ছে প্রাইভেট স্কুল, এবং সরকারি সে রাস্তা তৈরি করছে। আমরা দেখছি 100 দিনের কাজ বন্ধ। আমরা দেখছি চাষের অবস্থায় যদি চলে আসি, কৃষকদের অবস্থায়, এই গত যে বৃষ্টিটা হলো কিছুদিন আগে, একটা ঝড় মতো হলো, সেই ঝড়ে বৃষ্টি হলো, সেই ঝড়ে যাদের সবজি চাষ বা ফুল চাষ করেন তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু সেই চাষের ক্ষতির জন্য মুখ্যমন্ত্রীকে এবং কৃষিমন্ত্রীকে চিঠি দিলেন কে? একমাত্র একজন বিধায়ক চিঠি দিলেন, তিনি নওশাদ সিদ্দিকী। অন্য কেউ দিলেন না। কিন্তু তাদের কিন্তু খেয়ালও পড়লো না যে এই চাষের যে এত ক্ষয়ক্ষতি হলো, কৃষকরা আমাদের রাজ্যের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ, তারা চাষ করছেন বলে আমরা খেতে পাচ্ছি, এত পরিমাণ উৎপাদন হচ্ছে। আমি চাষের জন্য গর্ব করছি, কৃষকদের জন্য গর্ব করছি, কিন্তু কৃষকদের যখন জমি, এই ফসল যখন জলে নষ্ট হয়ে যাচ্ছে, তাদের ক্ষতিপূরণের দায়িত্ব যখন নিচ্ছি না, তখন সেই সরকার কৃষকদের পাশে নেই। তা আজকে কৃষক বলুন, শ্রমিক বলুন, সমস্ত শ্রমজীবী মানুষের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট।
এবং উল্টো দিকে এটা স্পষ্ট দেখা যাচ্ছে আইএসএফই একমাত্র বিরোধী রাজনৈতিক দল, যে দল মানুষের অধিকারের কথা চারিদিকে বলছে এবং মানুষকে সংগঠিত করার লড়াই করছে। আপনাদের কাছে আমার এটুকুই বলার যে আজকে পশ্চিমবঙ্গের এবং সারা ভারতবর্ষের মানুষ অধিকারের যে আন্দোলনে লড়াই করছেন অলরেডি, সেই আন্দোলনের পাশে আইএসএফ সব সময়ের জন্য থাকবে এবং আইএসএফ এর সমস্ত শক্তি দিয়ে সেই অধিকারের লড়াইকে শক্তিশালী করার চেষ্টা করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।